72 ঘন্টা ইরানের 200 স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, কাতার, কুয়েত, আমিরাতে মিসাইল ছুড়ে তেহরানের পাল্টা জবাব, মধ্য ইসরায়েলে একাধিক ভবন বিধ্বস্ত, বাহরাইনে ক্ষতিগ্রস্ত প্রধান তেল শোধনাগার। ভূগর্ভস্থ বাংকারে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হত্যা করা হয় খামেনিকে, তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। ইরাকের মরু এলাকায় মিলেছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগ, রাতের বেলাও পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত আছে বলছে সরকার। সারা বিশ্বে তো এখন এটাই চলতেছে, আর বাংলাদেশে তো জানেনি কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। আমরাও তো দেখি যে তেলের সংকট নাই, আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণ তেল আছে। যুদ্ধ শুরু হয়েছে ইরাকে, আর আমরা এখানে যুদ্ধ করতেছি তেলের জন্য। নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার চেষ্টা আওয়ামী লীগের, গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক, সেটাও আমরা চাব না। নতুন সরকারের 2 সপ্তাহে দৃশ্যমান উন্নতি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতির, সন্তোষজনক দাবি দায়িত্বশীলদের। পুলিশকে শক্তিশালী করার পরামর্শ বিশ্লেষকদের। পুলিশ বাহিনীর সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল তারও তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। রুল অফ ল বাস্তবায়ন করার জন্য সব ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের নাই শুধু সদিচ্ছাটা। গ্যাস সংকটে বন্ধ দেশের 5টি ইউরিয়া সার কারখানা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা দিয়ে বিভিন্ন দফতরে সরকারের চিঠি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সপ্তম দিনের মতো ইরানে যৌথ হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। গেল 72 ঘন্টায় ইরানের অন্তত 200 স্থানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। B-2 বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে ডজনখানেক বাংকার বাস্টার বোমা। ধ্বংস করা হয়েছে 30টি ইরানি নৌযান সহ বহু ভূগর্ভস্থ ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। রাজধানী তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে চালানো হয় বিমান হামলা, এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামটি। এছাড়াও B-52 বোমারু বিমান দিয়ে IRGCর একাধিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার ও ঘাঁটিতে বোমা ফেলা হয়। টার্গেট করা হয় একাধিক হ্যাঙ্গার ও আকাশযান। তেহরান ছাড়াও সানান্দাজ ও ইরানের একাধিক শহরে পাওয়া গেছে বিস্ফোরণের খবর। চলমান যুদ্ধে ইরানের কমপক্ষে 1230 জনের প্রাণহানি হয়েছে। শুধুমাত্র রাজধানী ছেড়েছে লাখের বেশি বাসিন্দা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। সপ্তম দিনের মতো ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এর আগে বৃহস্পতিবার রাতে যুদ্ধ শুরুর পর 20 দফায় মার্কিন ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেহরান। মার্কিন সাবমেরিনের হামলায় নিহত নৌসেনাদের স্মরণে চালানো হয় হামলা, জানিয়েছে রেভলিউশনারি গার্ড IRGC। হামলায় মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুন লাগে বেশ কয়েকটিতে। রাজধানী তেল আবিবেও পাওয়া যায় একাধিক বিস্ফোরণের খবর। এছাড়াও পশ্চিম তীর ও জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। এদিকে কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন মিসাইল হামলা চালিয়েছে IRGC। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে ছোড়া হয় প্রায় 150 ড্রোন ও মিসাইল। কুয়েতে ভূপাতিত করা হয় কয়েকটি মিসাইল। এদিকে বাহরাইনের প্রধান জ্বালানি তেল পরিশোধনাগারে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র, এতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি। অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্লু স্প্যারো নিক্ষেপ করে আকস্মিক হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরাকের পশ্চিমের মরু এলাকায় মিলেছে এই মিসাইলের ধ্বংসাবশেষ। উৎক্ষেপণের পর মহাকাশ পর্যন্ত পৌঁছে দ্রুত গতিতে ফিরে এসে হামলা করতে পারে এই মিসাইল। নির্ভুল নিশানায়
ধ্বংস করতে পারে 2000 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তু। প্রতিরক্ষা বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থাগুলোর গবেষণায় জানা গেছে F-15 ফাইটার জেট থেকে এই মিসাইল নিক্ষেপ করে খামেনির ভূগর্ভস্থ বাংকারে হামলা চালায় ইসরায়েল। একবার ছোড়ার পর পৌঁছাতে পারে মহাকাশ পর্যন্ত, এরপর ফিরে এসে নির্ভুল আঘাত করতে পারে কঠোর নিরাপত্তা বেষ্টিত যে কোনো লক্ষ্যবস্তুতে। আলোচনায় এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ইসরায়েলের এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ব্লু স্প্যারো। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে এই খবর নিশ্চিত করেছে চ্যানেল 12, জেরুজালেম পোস্টের মতো একাধিক ইসরায়েলি গণমাধ্যম। জানা গেছে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাংকারে আকস্মিক হামলা চালায় ইসরায়েল, যার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে পশ্চিম ইরাকের মরু অঞ্চলে। গেল শনিবার স্থানীয় সময় সকালে F-15 যুদ্ধবিমান থেকে খামেনির অবস্থান লক্ষ্য করে ব্লু স্প্যারোর পাশাপাশি অন্যান্য ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইসরায়েল। নিখুঁত লক্ষ্যে 30টিরও বেশি হামলা চালানো হয় আয়াতুল্লাহ খামেনির কম্পাউন্ডে, যাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অন্তত 6টি ভবন। ঠিক তার পরদিন সকালে ছড়িয়ে পড়ে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর। ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের তৈরি 1900 কেজি ওজনের মিসাইলটি নিখুঁত হামলা চালাতে পারে 2000 কিলোমিটার রেঞ্জে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে। 6.5 মিটার দীর্ঘ ও 1.9 টন ওজনের এই ক্ষেপণাস্ত্র প্রচণ্ড গতিতে উড্ডয়নের পর পরিবর্তন করতে পারে নিজের গতিপথ। বায়ুমণ্ডলের একেবারে উপরের স্তরে পৌঁছে দ্রুত গতিতে নিচে নামার সময় যেতে পারে যে কোনো দিকে। এমন অপ্রত্যাশিত ও দ্রুতগতির কারণে এই মিসাইলটি ঠেকানো প্রায় অসম্ভব। মূলত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ডিফেন্স সিস্টেমের সক্ষমতা যাচাইয়ে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল এই মিসাইল। 1991 সালে পারস্য উপসাগরীয় যুদ্ধে ইরাকের ব্যবহৃত স্কাড মিসাইলের আদলে তৈরি করা হয়েছে এই সিরিজের ব্ল্যাক, সিলভার ও ব্লু স্প্যারো 3 ধরনের ক্ষেপণাস্ত্র। সর্বোচ্চ নেতার ভূগর্ভস্থ আশ্রয় এতটাই গভীরে ছিল যে সেখানে পৌঁছাতে সময় লাগত কমপক্ষে 5 মিনিট। সেই বাংকারেই এই মিসাইলের নিখুঁত আঘাতে নিহত হন আয়াতুল্লাহ খামেনি। ধারণা করা হচ্ছে 2024 সালেও ইরানে হামলা চালানোর জন্য এই একই মিসাইল উৎক্ষেপণ করেছিল ইসরায়েল। ব্যাপক ওই অভিযানের পরও মিলেছিল এই মিসাইলের ধ্বংসাবশেষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চলমান যুদ্ধ পরিস্থিতিতে পবিত্র আল-আকসা মসজিদে রমজানের তৃতীয় জুমার নামাজ বাতিল করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এক ভিডিও বার্তায় সংশ্লিষ্ট নির্দেশনা দেয় প্রতিরক্ষা বিভাগ IDF। একই সাথে বন্ধ ঘোষণা করা হয়েছে পবিত্র নগরী জেরুজালেমের সকল ধর্মীয় স্থাপনা। চলতি রমজানে প্রথমবারের মতো নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এর আগে গেল 2 জুম্মায় হাজার হাজার ফিলিস্তিনির অংশগ্রহণে নামাজ অনুষ্ঠিত হয় আল-আকসা প্রাঙ্গণে। এবারে রমজান মাসে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল-আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় রাজনীতিতে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ। কোথাও কোথাও কার্যালয় খুলেছে, ঝটিকা মিছিলের চেষ্টাও করেছে দলটি। গণ অভ্যুত্থানে পরাজিত দলটিকে আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকারি দল বিএনপি। বিশ্লেষকরা বলছেন কেবল আইনি বা রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবে মোকাবেলা করা দরকার। তাতে ব্যর্থ হয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো। সাধারণের কাছে ভালো কোনো দৃষ্টান্ত এখনও দেখাতে পারেনি তারা। আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও নিরবচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, যেটিকে স্থানীয় সমস্যা হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবিলা করতে চান তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে।
আমরা এটা জোর করে জবরদস্তি করে যেভাবে থামাতেও যাব না, আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে আইন ভঙ্গ করুক সেটাও আমরা যাব না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, শক্তিধর যারা তাদের উপরে দোষ পড়ে, তারা অপরাধ না করলেও। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবিলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবিলার প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। আইনের যে পরিবর্তন, এই যে অর্ডিন্যান্স, এগুলো হলো সমাজের উপরিকাঠামো। এই উপরিকাঠামোর পরিবর্তন নাগরিকরা পায় না, ছুঁতে পারে না। নাগরিকরা ছুঁতে পায় নাগরিকের ডিমান্ড যদি এর দ্বারা কোনোভাবে পরিপূর্ণ হয়। তা আপনি শেয়ার মার্কেট হারিয়েছেন, যদি আপনি শেয়ার মার্কেট সরকার যদি শেয়ার মার্কেট উদ্ধার করতে পারতো। আপনার দ্রব্যমূল্যের ব্যাপারে সিন্ডিকেটের কথা বলছেন, আপনি যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যকে কমাতে পারতেন, আপনার অ্যাক্টিভিটিস দিয়ে বুঝবে। গত সরকারের আমলে এই যে জুলাই পরিবর্তিত সমাজে মানুষ কী পেল, সাধারণ মানুষ সেটাতে মূল্যায়ন করবে যে জুলাই তাদের জীবনে কী প্রভাব ফেলেছে। এটাকে বলে সামাজিকীকরণ। মানুষের ভিতরে তো এখনো তারা তো আমরা তো ডিজিটালি দেখেছি, প্লাস তাদের আত্মীয় স্বজন মা তারা এখনো রাস্তায় আসছে, কান্নাকাটি করছে। এগুলো তো মানুষের তো মন অন্যদিকে চলে যায়। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার ব্যবস্থা শেষ না করেই আওয়ামী লীগ আমার মনে হয় এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসেবে দেখতে চায়। নেতারা মনে করেন কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের। আওয়ামী লীগ তো একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি, আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দলও তারা না। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত না বা কখনো কোনো ধ্বংসাত্মক কাজে বা বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়নি, তাদের ব্যাপারে তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়ার বা কিছু নেই। 24-এর 5 আগস্ট সরকার পতনের পর থেকে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সোশ্যাল মিডিয়ায় দু একটি বক্তব্য দেখা গেলেও দেশের মাটিতে তাদের কাউকেই দেখা যায়নি এখনো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের প্রথম পাক্ষিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব একটা দৃশ্যমান উন্নতি হয়নি। খুন, ধর্ষণ আর চাঁদাবাজি ছিল গেল 2 সপ্তাহের সবচেয়ে আলোচিত ইস্যু। যদিও সরকারের দায়িত্বশীলদের দাবি পুরোপুরি না হলেও সন্তোষজনক উন্নতি হয়েছে আইনশৃঙ্খলার। পরিস্থিতি উন্নয়নে বাহিনীগুলোকে পুনর্গঠন সহ নানা পদক্ষেপের কথা জানান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, তাও আবার এটি প্রথমবার নয়। এমন অবৈধ ভারী অস্ত্র খুব একটা চোখে পড়ে না। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে মেয়েকে তুলে নিয়ে হত্যা, এর রেশ না কাটতেই পাবনায় একই অভিযোগ এবং 2 জনকে খুন। তারও রেশ না কাটতেই সীতাকুণ্ডে এক শিশুর উপর পৈশাচিক নির্যাতন ও হত্যা। সবশেষ খুলনায় প্রকাশ্যে ক্ষমতাসীন দলের এক নেতাকে হত্যা। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে সারা দেশে ক্ষমতাসীন দলের অর্ধ ডজনের বেশি নেতাকর্মী সহ অন্তত অর্ধশত আলোচিত হত্যাকাণ্ড আর অর্ধ ডজন ধর্ষণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে পথে পথে গণপরিবহন, পণ্য পরিবহন আর এলাকাভিত্তিক চাঁদাবাজিও বন্ধ হয়নি কাঙ্ক্ষিত মাত্রায়। 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার সপ্তাহখানেকের মধ্যে নতুন আইজিপি নিয়োগ করে সরকার। নানা সংকট কাটিয়ে পুলিশকে জনমুখী করার উদ্যোগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কাদের কি সমস্যা আছে, টেবল অফ অর্গানোগ্রাম, ইকুইপমেন্টস ইত্যাদিতে কি আমাদের প্রয়োজন আছে, কি কি ডেভেলপমেন্ট প্রজেক্ট নেয়ার প্রয়োজন আছে, এগুলো নিয়ে আলোচনা করেছে এবং নির্দেশনা দিচ্ছি। এসব উদ্যোগে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু আত্মবিশ্বাসী, পরিকল্পনাই বা কি তা জানতে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তবে বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় পুলিশকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আগের 15 বছরে পুলিশ বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে। সেইখান থেকে এই বাহিনীকে উদ্ধার করা খুব সহজ নয়। আবার পুলিশ বাহিনীর সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল তারও তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। বিএনপি বলেছে যে তারা এই বাহিনীর সংস্কার করবে, সেটাও কতদূর করবে এবং কতদিন লাগবে সেটা এখনো অনিশ্চিত হয়ে আছে। পুলিশকে যদি আমি ফাংশনাল করতে চাই এবং ইফেক্টিভ করতে চাই, এর মধ্যে 2টো কাজ করা একান্ত জরুরি। একটা হচ্ছে পুলিশের একটা মানে স্বাধীনভাবে কাজ করতে দেয়া, এবং সেই স্বাধীনভাবে কাজ করতে দিলেই হবে না, স্বাধীনভাবে কাজ করতে দিতে গিয়ে যারা প্রফেশনালি সাউন্ড এবং যারা স্কিলফুল
এবং যাদের সত্যিকার অর্থে প্রফেশনালিজম আছে, পেশাদারিত্বের সহিত কাজ করতে পারে, তাদেরকে গুরুত্ব দেওয়া এবং প্রমোটেড করা, এটা এক নম্বর কাজ। আর সাথে হচ্ছে সে যেন ওই আইনের ঊর্ধ্বে উঠতে না পারে, তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখা। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় বাহিনী যদি আগের মতোই ক্ষমতাসীনদের আজ্ঞাবহ বাহিনীর মতো আচরণ করে, তবে এর নেতিবাচক প্রভাব পড়বে সরকারের উপর। রুল অফ ল বাস্তবায়ন করার জন্য সব ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের নাই শুধু সদিচ্ছাটা। তো আমার মনে হয় যে সরকার যদি মনে করে যে আমি সদিচ্ছাটাকে এখন আমি প্রকাশিত করব এবং আমি বাস্তবায়ন করব, এটা একেবারে টপ ডাউন অ্যাপ্রোচ। পুলিশকে চাইতে হবে যে আমি অটোনমি চাই এবং সাথে আমি অ্যাকাউন্টেবিলিটি চাই এবং আমি পেশাদারিত্বের সহিত আমি কাজ করতে চাই। এবার পুলিশকেও চাইতে হবে, জনগণ সবসময় চায়। আর চায় না কে তাহলে? সরকার। সরকার অটোমেটিক্যালি না চাইলে সরকারের লসটা যে কীভাবে লং টার্মে হয় আমরা দেখেছি যে পুলিশ স্টেট দিয়ে কখন রাষ্ট্র পরিচালনা করে কোনো সরকার আজ পর্যন্ত পরবর্তী নির্বাচনে তার সুফল বয়ে আনতে পারে না। এর মধ্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি দেশে আলোচনার খোরাক জুগিয়েছে, যদিও এ নিয়ে হ্যাঁ না কিছুই বলেনি সরকার। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে গত রাতে ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যায়। যশোরে শহরে কয়েকটি পেট্রোল পাম্পে গত রাতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ক্রেতারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করতে পারে এমন শঙ্কায় বেশি করে জ্বালানি তেল সংগ্রহ করছেন তারা। কেউ কেউ অভিযোগ করেন, কিছু পাম্পে তেল থাকলেও তা বিক্রি করা হচ্ছে না। পাম্প মালিক কর্মচারীরা বলছেন, আপাতত জ্বালানি তেলের কোনো সংকট নেই, শঙ্কা থেকেই মানুষ বেশি তেল সংগ্রহ করছে বলে সাময়িক চাপ তৈরি হয়েছে। 3টা পাম্প অলরেডি তেল দিয়ে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ওই যে হুজো করছে যে তেলের দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, যে যার মতো করে তেল স্টক করে রাখছে। গাড়ি ব্যবসা করি আমি, আমার ড্রাইভাররা বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছে যে ভাই তেল পাচ্ছি না, গাড়ি বন্ধ করে রেখেছে। অলরেডি 2টো গাড়ি আমার বন্ধ হয়ে গেছে। তেলের কোনো দুষ্প্রাপ্যতা নাই এবং আমাদের বন্ধ করার কোনো নির্দেশ নাই। যদি কোনো পেট্রোল পাম্প মালিক অবৈধভাবে যদি বন্ধ করে তেল মজুত করতে থাকে তা আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গতকাল সন্ধ্যার পর থেকে সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতেও ভিড় দেখা গেছে। বাইক চালকরা বলছেন, যুদ্ধের ফলে তেল সংকট তৈরি হওয়ার আশঙ্কায় আগে থেকেই প্রয়োজনীয় পেট্রোল অকটেন সংগ্রহে রাখছেন তারা। পাম্প মালিকদের দাবি, খুলনার ডিপো থেকে রেগুলার যে পরিমাণ জ্বালানির তেল তারা পান সেটি এখন পাচ্ছেন না, তাই মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ 300 টাকার তেল বিক্রি করা হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের পেট্রোল পাম্পে, দাম বেড়ে যেতে পারে এমন শঙ্কায় যে যার মতো তেল ভরছেন গাড়ির ট্যাঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী অপপ্রচারের কারণেই এই ব্যস্ততা বলে মত অনেকের। যদিও দেশে আপাতত জ্বালানি তেলের কোনো সংকট নেই। রাতে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন তাজনুল ইসলাম। রাত ৩টা, নিকুঞ্জ এলাকার এই পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি। সাধ্যমতো জ্বালানি নিচ্ছেন মোটরসাইকেল চালকরা। হঠাৎ করে বেড়েছে এই ব্যস্ততা। 10টার দিকে আসা হয়েছিল, লাইন অনেক বড় ছিল, তখন আর তেল ভরা হয় নাই। তাই চিন্তা করলাম যে বেশি রাত্রে আসলে হয়তো পাওয়া যেতে পারে, তো সেই ক্ষেত্রে অনেক রাত্রে আসলাম। বাংলাদেশে তো জানেনই কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। ঈদের সময় মার্কেট যাওয়া হয় বিভিন্ন কাজ থাকে, তখন যদি আমি তেল না পাই বা যদি 2 দিন পর দাম বাড়ায় দেয়, ওই চিন্তা করে দেখা গেছে সবাই আসে। রাতের শেষ প্রহরে পাম্পে এই ভিড়কে কোনোভাবে স্বাভাবিক বলার উপায় নেই। দেশে জ্বালানি সংকট হতে পারে এমন আশঙ্কা রয়েছে অনেকের। চালকদের অভিযোগ, কোনো পাম্প এরই মধ্যে বন্ধ করে দিয়েছে জ্বালানি বিক্রি। বাইকে যে চালাইতে হবে, তেলও প্রয়োজন, কিন্তু এভাবে কিছু জন্য আমরা তো জানি না। হঠাৎ করে এত লম্বা সিরিয়াল, তেল নাই, অনেক পাম্পে গেলে তেল থাকে না, তারা মজুত করে রাখতেছে। এটা সরকার দেখা উচিত। আইসা তো দেখলাম যে বিশাল একটা দীর্ঘ লাইন পড়ে গেছে, তখন মনে হলো যে এখন একটু টেনশন বাড়তেছে যে আসলে কি এরকমটা হচ্ছে নাকি। তবে তেল নিতে এসে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে গাবতলীর এই পাম্পে। মজুদ জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তখন সরবরাহ গাড়ি থেকে পুনরায় অকটেন নেওয়া হচ্ছিল। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগে কয়েক ঘন্টা।
বাসায় যাই রেস্ট টেস্ট নিয়ে আবার আসছি, কিছুক্ষণ আগে আসছি। এখন তো এই যে তেল নামাচ্ছে, তেল নামানো শেষ হবে তারপরে তেল দিবে। হঠাৎ করে সবাই হচ্ছে একসাথে তেল নিচ্ছে, তারপর হচ্ছে অনেক জায়গায় দিচ্ছে, ওনার 100 টাকা তেল দিচ্ছে, 200 টাকা তেল দিচ্ছে। কিন্তু ভাই তেল তো প্রতিদিন তো ভাই অফিস শেষ করে তো এইভাবে তো তেল নেওয়া যায় না। কালকে নিতে যাই তাহলে কালকে সারাদিন আমার পার হয়ে যাবে, আর কালকে আমার অলরেডি শিফট নেওয়া আছে, আমি আবার কাজ করতে পারবো না। এই জন্য রাত যত রাতই হোক তেলটা নিয়ে যেতে হবে। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন জ্বালানির সরবরাহে কোনো ঘাটতি নেই, নির্ধারিত দামই চাহিদা মাফিক তেল দেওয়া হচ্ছে। আমরা তো দেখি যে তেলের সংকট নাই, আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণ তেল আছে। এখন এরা যে কিসের জন্য এভাবে নিতে আসে, এইটাই তো। যুদ্ধ শুরু হয়েছে ইরাকে, আর আমরা এখানে যুদ্ধ করতেছি তেলের জন্য। সব সময় তো থাকে না, কিন্তু এই 2-1 দিন থেকে কি জানি এরকম হইতেছে কেন, সেটা তো আমরা বলতে পারি না। তো আমরা তো আসতেছে, তেল দিতেছি, জ্বলিয়ে দিচ্ছি। জ্বালানি তেল নিয়ে এ ধরনের উদ্বেগ এবারই প্রথম নয়, এর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছে দেশ। যদিও সরকার বেশ স্পষ্ট করেই বলেছে এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জ্বালানি সংক্রান্ত সার্বিক পরিস্থিতি দেখভাল ও সম্ভাব্য সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। গতকাল এই কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এনার্জিটা এখন তো সারা বিশ্বেরই একটা সমস্যা। এই যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যা পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, যাতে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। অর্থমন্ত্রী মহোদয় করবেন। তীব্র গ্যাস সংকটে দেশের 6টি ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি বন্ধ হয়ে গেছে। এতে সার সরবরাহ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে 5টি ইউরিয়া কারখানার মধ্যে বর্তমানে চালু রয়েছে শুধু শাহজালাল ফার্টিলাইজার কারখানা। বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার, কর্ণফুলী ফার্টিলাইজার, যমুনা ফার্টিলাইজার ও আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন বিসিআইসি পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। বলেন, গ্যাস সংকটের কারণে বুধবার দুপুর থেকেই কারখানাগুলোর উৎপাদন বন্ধ করা হয়। এই কারখানা 5টি পূর্ণ সক্ষমতায় চালু রাখতে দৈনিক প্রায় 197 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অফিসে দিনের আলো যথেষ্ট থাকলে বৈদ্যুতিক লাইট ব্যবহার এড়িয়ে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এবং এয়ার কন্ডিশনার বন্ধ রাখা বাধ্যতামূলক। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। এছাড়া অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করতে হবে। সরকারি গাড়ির ব্যবহার সীমিত রাখতে হবে এবং সকল কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বশীলভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত হবে এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় দেশের প্রস্তুতি আরও শক্তিশালী হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি সড়ক নির্মাণে অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসাবোর একটি পরিবার। নিচু এলাকায় পানির উপরে বাঁশের খুঁটিতে তৈরি তাদের একটি ঘর প্রায় তলিয়ে গেছে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে যথাযথ প্রক্রিয়ায় সড়ক নির্মাণের কথা জানিয়েছে দক্ষিণ সিটির অঞ্চল 7-এর কর্মকর্তারা। এছাড়াও পরিবারটিকে ক্ষতিপূরণও দেবে ঠিকাদার। বাঁশের খুঁটিতে গড়ে তোলা তাহেরা আক্তারের ঘরটি তলিয়ে যাচ্ছে খালের পানিতে। পাশাপাশি একই পদ্ধতিতে গড়ে তোলা অন্য ঘরটিও ধসে যেতে পারে যে কোনো সময়। রাজধানীর বাসাবোর কালীবাড়ি মন্দির সড়ক লাগোয়া এই নিচু এলাকা মনাখার ঝিল নামে পরিচিত। ঝিল ঘেঁষে গড়ে উঠেছে বড় ভবন, আর খালের একাংশে বাঁশের খুঁটিতে তাহেরাদের ঘর। মাঝখানে চলাচলের জন্য 100 মিটার লম্বা একটি সড়কের কাজ শুরু করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই সড়ক তৈরি করতে গিয়েই বিপত্তি। মাটি ফেলানো শুরু হয়েছে, যে বড় বড় টাকগুলো ঢুকাইছে, তখনও আমি বারবার অভিযোগ জানাইছি যে আপনারা টাকটি ঢুকাই না, ঘরটা ঢুলতেছে, সমস্যা হবে, আপনারা একটু টাক ঢুকাই না, আপনারা মাটিটা ফালাইলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে ফালাই না, টাকটা ঢুকাই না। ওনারা ওনাদের মতন করে ফালাচ্ছে, পরে দিয়ে একটু পরে 2 মিনিট পরে ঘরটা ঢুলে পড়ে গেছে।
তাহেরা আক্তারের স্বজনরা বলছেন সরকারি ঝিল লাগোয়া এই অংশ তাদের পুরাতন ভিটেবাড়ির অংশ। সড়ক নির্মাণে আপত্তি না থাকলেও যথাযথ প্রক্রিয়ায় সড়ক নির্মাণ না হওয়ায় আপত্তি জানান। বিষয়টি নিয়ে আলোচনা হলে সিটি কর্পোরেশন সমাধানের আশ্বাস দেয়। যেন ক্ষতি না হয়, পাশাপাশি এটাও বলে গেছে আমার এই ঘরটাকে যেন পুনরায় আগের মতো অবস্থায় দাঁড় করে দেওয়া হয়, এই বিষয়টার দায়িত্ব তারা নিবে। এটা আমাদের জায়গাটা প্রত্যেক সম্পত্তি, তো এই সম্পত্তি বেশি কারণে সবাই আমাদের চাপতেছে। দেখেন এখানে 4-5টা প্লটের মালিক, কেউ আমাদেরকে একটা কথা এখন পর্যন্ত জিজ্ঞেস নেই ভাই কাজটা কীভাবে করতে হইব, আপনারা একটু আসছেন। সড়কটি নির্মাণের তত্ত্বাবধান করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 7-এর কর্মকর্তারা। ধলপুরে অফিসে গিয়ে তাদের কাউকে না পাওয়া গেলেও জানা গেছে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে হয়েছে আলোচনা। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেবে নির্মাণ সংশ্লিষ্টরা। যখন আমার ঘরটা কমপ্লিট হবে তখন আমি সন্তুষ্ট হব, আমি ঘরটা না করা পর্যন্ত তো আমি এখনো বুঝতেছি না। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানোর চেষ্টার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। গত রাতে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় 15 বছর আগে হোসেন তাইফুর ও তাহমিনা আক্তার তানিয়ার বিয়ে হয়, তাদের 2 সন্তান রয়েছে। তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী। পুলিশ জানায় তাইফুর তাহমিনা দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে গত রাতে স্ত্রীকে হত্যা করে তাইফুর। পরে বিছানায় মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়, পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। মরদেহ দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে। আটক করা হয়েছে তাইফুরকে। ঘটনার সময় তাইফুর তাহমিনা দম্পতির 2 সন্তান নানা বাড়িতে ছিল বলেও জানায় পুলিশ। এসে দেখি যে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় আছে। এটা পারিবারিক কল ছিল, তার 2টি ছেলে বাচ্চা আছে। একটা নিরীহ মেয়ের যেভাবে হত্যা করছে এটার মানে এটার যাতে ফাঁসি হয় এই ধরনের একটা আমরা বিচার চাই। 1 বছর আগে এই দিনেই ছোট্ট শিশু আসিয়ার উপর পাশবিক নির্যাতন চালায় তার বোনের শ্বশুর। অসুস্থ হয়ে 7 দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে 4র্থ শ্রেণীর ছাত্রী আসিয়া। শেষমেশ সবাইকে অপরাধী করে ওপারে পাড়ি জমায় নিষ্পাপ শিশুটি। নিজ সন্তানের শোকে এখনও কাঁদেন মা। সেই সাথে এখনও আসামি হিট্টু শেখের ফাঁসির রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। মানুষরূপী পশুর লালসায় ক্ষতবিক্ষত ছোট্ট শরীর। 7 দিন হাসপাতালে মৃত্যুর সাথে চলে আসিয়ার যুদ্ধ। নির্যাতনের ব্যথা সইতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তের পথে যাত্রা করে মাগুরার শিশু আসিয়া। বছর পেরিয়ে নিভে গেছে প্রতিবাদের আগুন, কিন্তু নেভেনি মায়ের বুকের জ্বালা। চোখের পানিতে আজও মেয়ে হত্যার বিচার চেয়ে বেড়াচ্ছেন হতভাগী মা। আমার তো সান্ত্বনা তো জানতেন, আমার বিচারটা দিয়ে তো আমার সান্ত্বনা দিতে পারতো যে আমি বিচার করেছি, সান্ত্বনা পাইছি এবং দেশের জনগণও শান্তি পাক যে না আছি আর এত কষ্ট করে আন্দোলন করছি বিচারটা পাইছি, কিন্তু সে বিচারটাও আমি পাইনি। আসিয়ার খেলার সাথীরাও এখন জানে স্বজনরাও নিরাপদ নয়। লালসার বিষাক্ত থাবা আছে সবখানে। পাড়া প্রতিবেশীদের সাথে তারাও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে। ওর কথা সবসময়ের জন্যই আমার মনে পড়ে। ওই 1 বছর হয়ে গেল, ওর কোনো বিচার টিচার পাওয়া গেল না। বছর হয়ে গেছে, আসিয়া মারা গেছে, কিন্তু আসিয়ার আমরা কোনো বিচার পাইনি। কিন্তু আমরা চাই যে আসিয়ার বিচার হোক। এর কোনো বিচারই আমরা দেখতে পাচ্ছি না। এর সুষ্ঠু বিচারটা আমরা দেখতে চাই। গত বছর 17 মে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 3 আসামি জাহেদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেন আদালত। মৃত্যুদণ্ড দেয়া হয় আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে। আইনজীবীরা আশা করছেন উচ্চ আদালতে আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই কার্যকর হবে মৃত্যুদণ্ডের রায়। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে মহামান্য হাইকোর্টের যে আপিল নিষ্পত্তির জন্য রয়েছেন সেগুলো দ্রুত সময়ের মধ্যে কার্যকর করে তার পরিবারের সন্তুষ্টি এবং বাংলাদেশের যা সাধারণ জনগণের যে ইচ্ছা এবং আশা করেছিল সেটা একটা দৃষ্টান্ত স্থাপন হোক। নিষ্পাপ আসিয়া ধর্ষণ ও হত্যার আসামি হিটু শেখের ফাঁসির রায় অবিলম্বে কার্যকরের দাবি মাগুরাবাসীর। নারায়ণগঞ্জ শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের 13 বছর পেরিয়েছে, যা একটি শিশুর শৈশব থেকে কৈশোরে পা দেওয়ার সমান সময়। অথচ দীর্ঘ এই সময়ে তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। এদিকে আবেদনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী 26 এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। দ্রুত সময়ে বিচার শেষ করার দাবি পরিবারের সদস্যদের।
2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকি। দুদিন পর শীতলক্ষার পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম থেকেই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ওসমান পরিবারকে দায়ী করে আসছেন ত্বকির বাবা এবং মামলার বাদী রফিউর রাব্বি। জানান শুরুর দিকে কিছুটা আশার মুখ দেখলেও পরবর্তীতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে বিচারের দরজা পুরোপুরি খোলেনি। যদিও মামলার পর গ্রেফতারকৃত সুলতান শওকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু আলামত উদ্ধার করে র্যাব। পরবর্তীতে 2014 সালে শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান সহ 11 জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে খসড়া তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এক যুগেরও বেশি সময়ে অভিযোগপত্র দাখিলের জন্য সময় পিছিয়েছে 102 বার। দ্রুত বিচার শেষ করার দাবি পরিবার ও বাদীপক্ষের আইনজীবীর। ওসমান পরিবার যারা নাকি ত্বকির ঘাতক, তাদের তো হাজার হাজার কোটি টাকা, এর সাথে যারা যুক্ত তাদেরকে প্রভাবিত করছে কিনা এই সংশয়টা এখন তৈরি হচ্ছে। এই জন্য যে এই যে ওসমান পরিবার সপরিবারে তারা দেশ থেকে পালিয়ে গেলেন এবং এইটা আমাদের দেশের যে সংস্থাগুলো যারা রয়েছে তারা তাদের সহযোগিতা করেছে। আওয়ামী লীগ আমলে তারা যেটুকুন চেয়েছে সেটুকুনই হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, তার বিচার কিন্তু হয়েছে, কিন্তু ত্বকি হত্যার হত্যাকারী যেহেতু তার দলের লোকজন, সেহেতু তারা চায়নি এই বিচারটি হোক। 102টা ধার্য তারিখ পার হয়ে গেছে, ধার্য তারিখ, কিন্তু এর মধ্যেও কোনো অভিযোগপত্র দাখিল করে নাই। দীর্ঘদিনেও অভিযোগপত্র দাখিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজ ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা। উচ্চ পর্যায়ের লোকজন এমন একটি বিষয় নিয়ে তারা বসে আছেন, তারা আসলে ওই বিচার করতে তাদের সদিচ্ছার ব্যাপক অভাব। এটা আমরা বিগত 2 সরকারের কাছে লক্ষ্য করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন মামলাতে উঠেছে, তাদের কি বলে শুনানিতে এসেছে, কিন্তু কোনো রকম আসলে খুব বেশি আমরা আগাতে দেখিনি। তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি মামলার তদন্তকারী সংস্থা র্যাব 11। জানিয়েছে মামলার তদন্ত এখনো চলমান, কার্যক্রম শেষ হলেই দেয়া হবে অভিযোগপত্র। এদিকে বৃহস্পতিবার মামলার তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিলের সময় চেয়ে আবেদন করলে আগামী 26 এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করে আদালত। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুনে পুড়েছে বেশ কয়েকটি দোকান। স্থানীয়রা জানে গত রাতে টঙ্গী বাজার এলাকার মার্কেটটির ভেতর থেকেই হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে, খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এরই মধ্যে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজারে উদ্বোধনের পরদিন ভয়াবহ অগ্নিকাণ্ডে 6 জন হতাহতের পরও সরেনি সেই অবৈধ গ্যাস পাম্প। আতঙ্কে স্থানীয়রা, হতাহতদের পরিবারে চলছে আহাজারি। আবাসিক এলাকায় অনুমোদন ছাড়া পাম্প স্থাপন নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। সরানোর দাবিতে চলছে আন্দোলন। গত 25 ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের কলাতলিতে নুরুল আলমের মালিকানাধীন এলপিজি পাম্পে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। জেলা প্রশাসনের তথ্যমতে এই পাম্পের নেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র এবং বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স। নির্বাচনী ডামাডোলের মধ্যে এটি নির্মাণ শেষে তড়িঘড়ি করে উদ্বোধনের পরদিনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। প্রাথমিকভাবে আমি যতটুকু আমার অফিসের কাগজপত্র দেখে দিয়েছি, সেখানে কোনো ওই জায়গার জন্য কোনো অনুমতি ছিল না। যথাযথভাবে কাগজপত্র না থাকায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, আরও 3 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাদের পরিবারে চলছে শোকের মাতম। আমি কি করব, আমার ছোট বাচ্চা ফেলে চলে গেছি। এখন ও ছবি দেখলে বলে এটা বাবা বাবা, আর তো বাবাকে দেখবে না, ও তো শেষ। এখন এই ঘটনাটা হয়ে একদম আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার কথা বলার শক্তিও নাই, আমি কিভাবে কথা বলবো জানি। আবাসিক এলাকায় অনুমোদন ছাড়া গ্যাস পাম্প স্থাপনে ক্ষুব্ধ স্থানীয়রা আছেন আতঙ্কে। আমার নিজের মেয়ে 3 বছর, এখনো ভয় ভাই, আগুন আসতেছে। আমরা চাচ্ছি দুর্ঘটনা হোক, যেটাই সত্য এটা বেরিয়ে আসুক। এটা খুব শর্টের ভিতর করে আমাদের 10-15 দিনের মধ্যে করে ফেলছে মনে হয়। এটা গ্যাস পাম্পটি সরিয়ে নিতে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতি ও অনিয়ম তদন্তের দাবিতে কর্মসূচি হচ্ছে প্রতিদিন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। যমুনা নদীর
অসময়ের ভাঙনে বিপাকে জামালপুরের দেওয়ানগঞ্জ। নদীগর্ভে বিলীন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, বাড়িঘর ও ফসলি জমি। হুমকিতে একাধিক সরকারি প্রতিষ্ঠান, কয়েক বিঘা কৃষি জমি ও কয়েকশো বসতভিটা। অভিযোগ, খোঁজ রাখছেন না কেউই। পানি উন্নয়ন বোর্ড দিয়েছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বড় আকারের প্রকল্প গ্রহণের তাগিদ দিলেন স্থানীয় সংসদ সদস্য। 1990 সাল থেকে পৈতৃক ভিটায় 80 বছরের আবুল কাশেম 8 সন্তান নিয়ে এই উঠানেই কেটেছে 3 দশক। কিন্তু যমুনার ভাঙন কেড়ে নিচ্ছে মাথা গোজার ঠাই। বয়সের ভারে রুদ্ধ কাশেম খুঁজছেন নতুন ঠিকানা। একটু জায়গা ছিল, এই জায়গাতে একটু নিঃস্ব হয়ে গেল। বাড়িও করার মতো কোনো ঠাই নেই। এখন একজনের জায়গায় যায় কিছুটা ঠাই নেওয়ার বন্দোবস্ত করতে আছি। শুধু এই প্রবীণ নন, সম্প্রতি নদী ভাঙনে বসত বাড়ি হারিয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জের শতাধিক বাসিন্দা। টানা 6 মাস ধরে রুদ্ররূপ ধারণ করেছে নদী। বিলীন একরের পর একর ফসলি জমি, বাড়িঘর। ভেঙে গেছে দেওয়ানগঞ্জ খোলাবাড়ি যোগাযোগের একমাত্র সড়কের অনেকটা। দুর্ভোগে 20,000 বাসিন্দা। তাও জায়গা নাই, বাসা নাই, কোনো কিচ্ছু নাই। কই যাব না যাব ওটা কোনো নাই। 2 সপ্তাহ আগেও রাস্তাটা ফুললি ভালো ছিল, তারপরে এখন আর যাওয়ার মতো অবস্থা নেই, একদম নদীর গর্ভে চলে গেছে। স্থানীয়রা বলছেন দ্রুত উদ্যোগ না নিলে বিলীন হতে পারে আরও 4টি সরকারি প্রতিষ্ঠান, মসজিদ, বাড়িঘর ও ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকলেও কেউ খোঁজ নিচ্ছেন না, অভিযোগ তাদের। এই নদী আজ থেকে আরো 5 কিলোমিটার সামনে ছিল। এই পর্যন্ত এই নদী কোনো শাসনের কোনো ব্যবস্থা আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট করে নাই। ঘর বাড়ি নিয়ে টানাটানি, নদীর কোনো নেয় না, পদক্ষেপই নেয় না সরকার। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি। এছাড়া বড় প্রকল্প হাতে নিয়ে স্থায়ী সমাধানের জন্য নির্ধারিত মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, জানান সংসদ সদস্য। আমরা 157 মিটার এমার্জেন্সি প্রোটেকশন দিয়েছি এই বিগত বন্যায়, আর এখন বর্তমানে আমরা আরও 220 মিটারের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। ইতিমধ্যেই ডিপিপি সাবমিশন একটা হয়েছে 570 কোটি টাকার, এবং এটাকে বড় করতে হবে অনেক। আপাতত এটাকে বন্ধ করার জন্য প্রি একনিকে আমি গতকালকেই পাঠিয়েছি। যমুনার বুকে চর জেগে ওঠায় বাম তীরের 1.5 কিলোমিটার এলাকায় হচ্ছে এই ভাঙন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। এবার অনেকটা আগেভাগেই শুরু হয়েছে চুয়াডাঙ্গায় ঈদের কেনাকাটা। রোজার শুরু থেকেই পছন্দের পোশাক কিনতে বিপণী বিতান ও শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। শেষ সময়ের ভিড় ও বাড়তি দামের চাপ এড়াতে অনেকেই আগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। ক্রেতা বিক্রেতারা বলছেন, পণ্যের দাম কিছুটা বাড়লেও কেনাকাটা তুঙ্গে। রোজার শুরুতে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে চুয়াডাঙ্গার মার্কেট ও বিপণী বিতানগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বড়বাজার, নিউ মার্কেট সহ বিভিন্ন শপিং মলে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। মধ্য রমজানে নারী, তরুণ তরুণী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে বেশি ভিড়। পছন্দের পোশাক কিনতে ও শেষ সময়ের ঝামেলা এড়াতে কেনাকাটা সারছেন অনেকেই। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খুবই ভালো লাগছে, আমার নিজের দেশে আমি একটু বাজার করতে পারছি, খুব আনন্দ লাগছে, সাশ্রয়ী মূল্যে পাচ্ছি। বিভিন্ন রেটের বিভিন্ন ক্যাটাগরির পাঞ্জাবি ছেলেরা চয়েস করছে বাড়িতে। এখানে সব ছাড়া রিজনেবল প্রাইসে পাচ্ছি। এদিকে রোজার শুরু থেকেই ক্রেতাদের উপস্থিতি থাকায় খুশি ব্যবসায়ীরাও। তাদের আশা, ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে কেনাকাটার চাপ। কিছু জিমিচু শাড়ি আছে, চমক শাড়ি আছে, কাতান শাড়ি আছে, এগুলো আমাদের দেশি আইটেমটা পণ্যটা এবার বেশি বিক্রি। 15 রোজার পর থেকে প্যান্টটা বেশি বিক্রি হয়, এখন বেশি বিক্রি হচ্ছে আমাদের পাঞ্জাবিটা। রোজার কেনাকাটাটা শুরু থেকেই দেখা যাচ্ছে, খেয়াল করা যাচ্ছে যে আগের অন্যবারের তুলনায় একটু মোটামুটি একটু বেশি। ন্যায্য মূল্য ও মানসম্পন্ন পণ্য ভোক্তাদের কাছে পৌঁছাতে নিয়মিত তদারকি ও অভিযান চালাচ্ছে প্রশাসন, দাবি কর্মকর্তাদের। আমাদের এই কার্যক্রমটা অব্যাহত রয়েছে এবং ভোক্তারা যাতে কোনো প্রতারিত না হয়, এটা আমাদের যে হটলাইন নাম্বার আছে এবং আমার যে অফিসিয়াল নাম্বার আছে, এগুলাতে যদি তারা আমরা জানাই, আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ গ্রহণ করছি। ঈদ বাজারে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে যাবে ওয়াশিংটন, 2 বছর আগেই এমন ভবিষ্যৎবাণী করেছিলেন চীনা প্রফেসর শিউচিন জিয়াং। সে সময়ের করা 3টি পূর্বাভাসের মধ্যে এর মাঝে সত্যিই হয়েছে 2টি। তাই নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল এই
ভূ রাজনৈতিক বিশ্লেষক। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারলে সত্য প্রমাণিত হবে, আর তার তৃতীয় বাণীটিও। বর্তমান পরিস্থিতিতেও তিনি বলছেন, এই যুদ্ধে নানা দিক থেকে এগিয়ে আছে তেহরান। First is that Trump will win in November. Second is that the United States will go to war against Iran. And the third big prediction is that the United States will lose. ভিডিওটি 2024 সালের, যেখানে বিশ্ব রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের সামনে তিনটি ভবিষ্যৎবাণী উপস্থাপন করতে দেখা যায় এই চীনা কানাডিয়ান প্রফেসরকে। অবিশ্বাস্য হলেও সত্য, এরই মধ্যে ফলে গেছে দুটো অনুমান, আর তাতেই তোলপাড় বিশ্বজুড়ে। কেননা তৃতীয়টি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে। 2 বছর আগের লেকচার ক্লাসটিতে অধ্যাপক শিউচিন জিয়াং বলেন, 2024-এর নভেম্বরে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ট্রাম্পের এই মেয়াদেই ইরানের সাথে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র। আর তৃতীয় পূর্বাভাসটি ছিল, এ যুদ্ধে তেহরানের কাছে হেরে যাবে ওয়াশিংটন, যার ফলে বদলে যাবে গোটা বিশ্বের রাজনীতির সমীকরণ। সে সময় তেমন সাড়া না ফেললেও বর্তমান পরিস্থিতির সাথে দুটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাওয়ায় সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল জিয়াংয়ের সেই ভিডিওটি। এখনও তিনি মনে করছেন, চলমান যুদ্ধে এগিয়ে আছে তেহরান। আমার মনে হয় এখনো ইরান অনেক দিক থেকেই যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে। দুই দেশ এখনো ধীরে ধীরে একে অপরকে দুর্বল করার খেলায় লিপ্ত। তেহরান এই সংঘাতের জন্য 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। তাদের কাছে এটা শয়তানের বিরুদ্ধে লড়াই। গেল বছরের 12 দিনের সংঘাতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সক্ষমতা বিশ্লেষণের সুযোগ পেয়েছে। আর এবারের সংঘাত শুরুর আগে প্রস্তুতির জন্য দীর্ঘ 8 মাস সময় পেয়েছেন তারা। প্রেডিক্টিভ হিস্ট্রি নামের একটি ইউটিউব চ্যানেলে ভূরাজনৈতিক নানা থিওরি ও মতবাদ নিয়ে লেকচার শেয়ার করেন জিয়াং। তুলে ধরেন ইতিহাসের গতি প্রকৃতি, বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে করেন ভবিষ্যৎ পরিস্থিতি অনুমানের চেষ্টা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।